নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। বড়দিন, ক্রিসমাস, তারপর কিন্তু নতুন বছর আসবে, আরও একটি বছর আসবে, আরও অনেক কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্টস, ঘটনা আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। কিন্তু এই ক্রিসমাসের সময়, বড়দিনের সময়ও কিন্তু বাংলাদেশের অস্থিরতা যেন একদমই থামতে চাইছে না। বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েটেড হচ্ছে বাংলাদেশে, এবং জঙ্গি ধরা পড়ছে আমাদের এ রাজ্যে। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে। তাহলে এই জঙ্গি ধরা পড়া যেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পাশাপাশি আপনারা সবাই জানবেন হয়তো যে জেক সুলিভান সে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সঙ্গে কিন্তু কথা হয়েছে মোহাম্মদ ইউনুসের। অর্থাৎ আমেরিকার ইন্টারভেনশন এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি আমরা এটাও রাখি, এটাও আমরা ভাবি যে শেখ হাসিনাকে কিন্তু আরও একবার ফেরত চাইছে বাংলাদেশ, অর্থাৎ তিনি বাংলাদেশে ফেরত যান, এটাও কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই রণধীর জয়সওয়াল, ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসিয়াল, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ হাইকমিশন অফিস থেকে। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে এই বড়দিনে, এই ক্রিসমাস টাইমে, এই ফেস্টিভ টাইমেও কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন যা যা চলছে, যে দামামা চলছে, যে অস্থিরতা চলছে, ত্রাসের সৃষ্টি হচ্ছে, এই নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং এই নিয়ে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার আমার পাশে বসে আছেন, তার সঙ্গে কথা বলবো। অর্কদা, আমার প্রথমেই যে টপিকটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, জেক সুলিভান, ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সাথে মোহাম্মদ ইউনুসের কিন্তু টেলিফোনিক কনভারসেশন হয়েছে, এবং আমরা যতটুকু জানতে পাচ্ছি যে দু দেশের মধ্যে সম্পর্ক বাদ দিয়েও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়েও কিন্তু কথা হয়েছে। এই নিয়ে আপনার ব্যাখ্যার কিছু নেই। জ্যাক সুলিভান ফোন করেছিলেন। জয়শঙ্কর এখন আমেরিকায় আছেন 6 দিনের সফরে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তিনি কথা বলবেন। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্বভার নিচ্ছেন। তো ইউনুস তো মূলত ডেমোক্র্যাট ইকোসিস্টেমেরই লোক। তো জ্যাক সুলিভান এটা বাধ্য হয়েছেন বলতে, বিশেষ করে বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে এখন কিছুই আর অবশিষ্ট নেই। তো ইউনুস তো আমেরিকার খুব পছন্দের লোক ছিলেন, কিন্তু এখন ইউনুসের প্রতি তাদের মোহভঙ্গ হয়েছে। তাই কিছুটা ঠেলায় পড়ে জনমতের চাপে জ্যাক সুলিভান ইউনুসকে ফোন করেছেন। তো ইউনুসের প্রেস উইং এই বিষয়টাকে প্রকাশ্যে আনেনি। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই বিষয়টার কথা সামনে এসছে। অর্থাৎ ওই গণতন্ত্র, সংখ্যালঘুদের নিরাপত্তা, এই বিষয়গুলোকে সামনে রেখেই ইউনুসকে এগুলো সতর্ক করেছে আমেরিকা প্রশাসন। এর বাইরে এর বিশেষ কিছু নেই। আমেরিকা এই সমস্ত কাজ বিভিন্ন জায়গাতেই করে। তাদের যে আগ্রহ ছিল ইউনুসের প্রতি, সেই আগ্রহ কমছে, এবং ট্রাম্প প্রশাসন আসলে পরে ইউনুসের সময় আরও খারাপ যাবে। ওর কপালে শনি নাচছে। আমার তো মনে হয় যে আমেরিকার ট্রাম্প প্রশাসন ইউনুসকে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। বেশ অর্কদা, ঠিক আপনি যেখানে শেষ করলেন, আমরা সেখানে আপনাকে পরবর্তী যেটা প্রশ্ন করতে চাইব। 3টে পাওয়ার হাউস আমরা যদি দেখি, ভারত, ইউএস এবং চায়না, এবং যদি বাংলাদেশ থাকে, মানে কার আধিপত্য বলুন কিংবা কার কন্ট্রোল বলুন, কার ইনফ্লুয়েন্স বলুন, এই 3টে পাওয়ার হাউস দেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের ওপর, এদের মানে কীভাবে আপনি দেখছেন এবং কীভাবে আপনি এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন? ভারতের আধিপত্য বাংলাদেশের উপর দীর্ঘদিন ধরে ছিল। বিশেষ করে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতকে তার সবথেকে ঘনিষ্ঠ সহযোগী মনে করতেন। তো তারপর এখন পরিবর্তিত পরিস্থিতিতে ওখানে পাকিস্তানের প্রভাব বাড়ছে। চীনের সঙ্গে একটা সম্পর্ক হাসিনারও ছিল, এখনও আছে, কিন্তু চীন নিজের সমস্যা নিয়ে একটু ব্যস্ত। তারা ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চায়। ভারতের এই বিশাল বাজার চীনের কাছে খুব লোভনীয় তাদের পণ্য বিক্রি করার জন্য। তো এই প্রেক্ষিতকে মাথায় রাখলে চীন এখন বাংলাদেশকে সেভাবে সমর্থন করবে না ভারত বিরোধী কাজকর্ম করার জন্য। আর ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর তারা ভারতীয় উপমহাদেশের বিষয়টা ভারতের চোখ দিয়েই দেখবে। তা বাংলাদেশের এখন নতুন মিত্র পাকিস্তানের সঙ্গে তারা সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে। আসলে ইউনুস তো অভ্যন্তরীণ যে সমস্যার
মুখোমুখি পড়েছেন, তার প্রশাসন সেগুলো মোকাবিলা করতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মাত্রা ছাড়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, সংখ্যালঘুদের নিধন হচ্ছে। তো এই সমস্ত দিক থেকে মানুষের নজর ঘোরাবার জন্য তিনি ভারত বিরোধিতার তাসটা খেলতে চাইছেন। এতে আমার মনে হয় না যে খুব একটা কাজ দেবে। ওকে, পরবর্তী যেটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এর এক্সপ্লেনেশন চাইব রণধীর জয়সওয়াল। আপনি হয়তো জানবেন নর্কদা, এটা ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসিয়াল, তাকে কিন্তু তার কাছে রাদার বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো কনভারসেশন কিংবা কোনো আলটিমেটাম এসছে, যদিও সেই বিষয়ে তিনি ব্রিফ করেননি। সেক্ষেত্রে হাসিনাকে যদি বাংলাদেশ আবার রিটার্ন চায়, যেটা শোনা যাচ্ছে, হাসিনাকে রিটার্ন চাইলেও ভারত সরকার হাসিনাকে প্রত্যার্পণ করবে না। হাসিনা ভারতবর্ষের অতিথি। বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে তিনি এসছেন এবং হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। সুতরাং ওই দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, সেই প্রত্যর্পণ চুক্তির অনেক ধারা এবং উপধারা আছে। সেই ধারা এবং উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে কখন কাউকে প্রত্যর্পণ করা যাবে। বাংলাদেশে বিচারের নামে তো প্রহসন হচ্ছে, তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও সুষ্ঠু ন্যায় বিচারের মুখোমুখি হতে পারবেন না। চট্টগ্রামে যেমন চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, তিনি আইনজীবী সহায়তা পর্যন্ত পাচ্ছেন না। এই নতুন ইউনূসের প্রশাসন প্রতিহিংসা বিশ্বাসী, তারা হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। নানাবিধ মামলায় তাকে জর্জরিত করা হয়েছে। আসলে ইউনূসও জানে, তার জঙ্গি সহযোগীরাও জানে যে ভারত হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না। এটা ভারতের উপর চাপ বাড়ানোর একটা কৌশল। যেহেতু অভ্যন্তরীণ সমস্ত ক্ষেত্রে ইউনূস প্রশাসন নিদারুণভাবে ব্যর্থ, বাংলাদেশের মানুষ তাদের প্রতি মোহভঙ্গ হয়েছে, তাই বাধ্য হয়ে নজর ঘোরাবার জন্য তারা এই পদ্ধতির অবলম্বন। আপনি যেহেতু চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রসঙ্গ তুললেন, জানুয়ারিতে কিন্তু নেক্সট হিয়ারিং আছে, সেখানেও কি তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে পারবেন? বলছেন তো রবীন্দ্র ঘোষ বলে ভদ্রলোক সওয়াল করবেন। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, তিনি বিচার পাবেন, জামিন পাবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ যেভাবে চিন্ময় প্রভুকে বিনা বিচারে কার্যত 13 মাস হতে চলল জেলে পুরে রাখা হয়েছে, এর থেকে এটাই মনে হয় যে বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগে নিরপেক্ষতা নেই, বিচার বিভাগ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের চাপ, আমেরিকার চাপ, এই সমস্তকে মাথায় রেখে 2রা জানুয়ারি চিন্ময় প্রভু হয়তো জামিন পেলেও পেতে পারেন। তবে এখনও এই বিষয়টা খুব স্পষ্ট নয়। 2রা জানুয়ারি না আসলে বোঝা যাবে না চট্টগ্রামের আদালতের পরিস্থিতি ঠিক কী থাকে। আমি যদি দুটো কনটেক্সটই দেখি অর্কদা, যদি জামিন পান সেক্ষেত্রে কি মেসেজ যাবে, এবং যদি না পান, পাশাপাশি না পেলে তো বুঝতেই হবে যে তাকে বিনা বিচারে অনেক দিন ধরে আটকে রাখা হয়েছে। আর জামিন পেলে এটা বুঝতে হবে যে শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করেছে। বেশ, আমরা একটু অন্য প্রসঙ্গে আসবো, যেটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে অর্কদা। সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে থেকে কিন্তু জঙ্গি ধরা পড়ছে, এবং ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে আমরা জানি। কোনো একটা জায়গায় কি সেফ প্যাসেজ, মানে আমাদের বাংলা, এখানে জঙ্গিরা আগেও লুকিয়ে থাকতো, খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, তারপরে 2001 সালে আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি আনা হয়, জঙ্গিরা এখানে হাইড আউট হিসাবে থাকে। এই তো মুর্শিদাবাদে হরিহর পাড়ায় আনসারুল্লাহ বাংলার জঙ্গি ধরা পড়েছে, আসাম থেকে ধরা পড়েছে, কেরল থেকে ধরা পড়েছে, ক্যানিং থেকে ধরা পড়েছে। 3 জন ইরানি ন্যাশনাল গোপনে বাংলাদেশ যেতে চাইছিল। অর্থাৎ এখানে ভুয়ো পাসপোর্ট তৈরি করছে, আধার কার্ড তৈরি করছে, ভোটার তালিকায় নাম তুলে নিচ্ছে। রাজনৈতিক মদত ছাড়া এগুলো সম্ভব নয়। এবং মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর 24 পরগনা প্রভৃতি জেলায় সেখানকার জনবিন্যাস এমন বদলে গেছে। আর সীমান্ত 538 কিলোমিটার সীমান্ত অরক্ষিত, তো নানাভাবে ঢুকে পড়ছে। সম্ভব কি হবে? এর মধ্যে বিশেষ করে চক্র আছে, ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। এরা নাশকতার কাজ করছে, পরিকল্পনা করছে, রিক্রুটমেন্ট করছে, জিহাদি পত্রপত্রিকা ছড়িয়ে দিচ্ছে। খুব ভালো কথা, এদেরকে ধরা গেছে, এদের জালটাকে বিচ্ছিন্ন করতে হবে, সময় লাগবে।
তবে উদ্বেগজনক পরিস্থিতি। বেশ, ওর কথা ফেস্টিভ সিজন চলছে, নতুন বছর কয়েকদিন পর আসবে, কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু কিছুতেই, আমি প্রথমে অনুষ্ঠানের শুরুতেই বললাম, অস্থিরতা, ত্রাসের যে ওভারঅল যে অ্যাটমসফিয়ার এই মুহূর্তে আছে, কিছুতেই কাটছে না, বরঞ্চ যত দিন যাচ্ছে বাড়ছে। কিভাবে দেখছেন নতুন বছরে এই সময়ে বিশেষ করে, এবং যা পরিস্থিতি হয়ে রয়েছে প্রতিদিন আমরা বাংলাদেশের পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে। ওর দেশে কবে নির্বাচন হবে সেটা খুব স্পষ্ট নয়। সব মিলিয়ে একটা অবৈধ সরকার আছে, যে সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আগামী দিনে পরিষ্কার হবে, আরও কয়েক মাস গেলে বাংলাদেশের রাজনীতির অভিমুখ কী হচ্ছে, ভারত কিভাবে সেটাকে মূল্যায়ন করছে। বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যখন সরকার আসবে, সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। আপাতত আমাদের দেখা ছাড়া কোনো উপায় নেই। আর একটা খুব সিগনিফিকেন্ট প্রশ্ন করব, প্রথমে যখন বাংলাদেশ ইস্যু শুরু হলো অর্কদা, তখন কিন্তু আমাদের এ রাজ্যে দেখেছিলাম বিরোধী দলগুলি একদম রাস্তা নেমে পড়লো, মানে কয়েকদিন চললো আন্দোলন, তারপর আবার এখন কিন্তু খুব একটা চোখে পড়ছে না। মানে এটা কি এটা তাৎক্ষণিক, কিংবা একটা এখন উৎসবে সবাই আছে, পথে আছে, বিজেপি আছে, তৃণমূলে প্রতিবাদ করেছে, বামপন্থীরাও করছে, মানুষ প্রতিবাদ করছেন। এখন বছরের শেষ দিকটা প্রতিবাদ এখনও থেমে থাকেনি, প্রতিবাদ হবে। আমার মনে হয় নতুন বছরের শুরু থেকে আবার নতুন করে প্রতিবাদ আন্দোলন দানা বাঁধবে। আগামী দিনে কি আপনি দেখছেন, এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে মোহাম্মদ ইউনূস, যে স্ট্যান্ডে আছে, এত প্রেশারের পরও আপনার কি মনে হয় যে সে স্ট্যান্ড থেকে সরে আসবে এবং আলটিমেটলি আবার বাংলাদেশ কিছুটা হলেও শান্ত হবে? এখনও বলা যাচ্ছে না, আরও সময় নিয়ে দেখতে হবে। ইউনূস জঙ্গি সহযোগীরা কীভাবে চালাচ্ছেন, ইউনূস তো তাদের হাতের পুতুল, তো তিনি ক্ষমতায় থাকতে চান, ক্ষমতায় থাকার জন্য জিহাদিদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে ইউনূসের সম্পর্ক কি দাঁড়ায়, বাংলাদেশের উনি দায়িত্ব নেওয়ার পর, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বলছেন কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, আশা করা যায়। এবং বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ করেন, তাদের নাবিশ্বাস উঠছে, জিনিসপত্রের দাম মাত্রা ছাড়া, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, হতেও পারে এই সমস্ত চাপের মুখে পড়ে ইউনূস খুব তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করে দিলেন এবং তারপর তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যেখানে ছিলেন সেখানে চলে গেলেন। এরকমও হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি খুব ফ্লুইড, খুব ভোলাটাইল। এই মুহূর্তে কি হবে সেটা বলা, প্রেডিক্ট করা সব। লাস্ট কোয়েশ্চেন করবো ওর কথা, এই যে হাসিনাকে আবার ফেরত চাওয়া এবং ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা, এর মধ্যে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন? ওটাই ভারত বিরোধিতার জিগিরটাকে চড়া সুরে তুলে ধরা। যেহেতু জিনিসপত্রের দাম কমাতে পারছেন ইউনূস, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছে, রাজপথে আছড়ে পড়ছে, তো সেই থেকে নজর ঘোরাবার জন্য এই ভারত বিরোধিতা বিষয়টাকে সামনে আনতে চাইছে ইউনূস। ওরা নিজেরাও জানে শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ করবে না, কিন্তু ওই শেখ হাসিনার বিষয়টাকে সামনে এনে ভারত বিরোধিতার ঢেউটাকে তুললে পরে যদি রাজনৈতিক স্বার্থসিদ্ধি হয়, সেটাই ইউনূসের লক্ষ্য। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য অর্কদা। ধন্যবাদ। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক এবং প্রখ্যাত সাংবাদিক অর্কপ্রভু সরকারের সঙ্গে, এবং আপনাদেরকে জানালাম এবং ব্রিফলি ডিসকাস করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা শুরুতেই আমি বলেছিলাম, যে বাংলাদেশের অস্থিরতা, ত্রাসের দেশ কি বাংলাদেশ, বছরের শেষে এই ফেস্টিভ সিজনেও কিন্তু অস্থিরতা কিছুতেই থামছে না। বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা কথা বললাম, এবং তার মধ্যে জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্যে, ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে আপনারা জানেন, এবং সেফ প্যাসেজ কি আমাদের বাংলা, এবং হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত চাওয়ার মধ্যে রাজনৈতিক কোন উদ্দেশ্য থাকতে পারে, পাশাপাশি আমেরিকার ইন্টারভেনশন কি। জ্যাক সুলিভান কথা বলেছেন ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং সেই টেলিফোনিক কনভারসেশন কত দূর কতটা হতে পারে। আলটিমেটলি লেজ তুলে কি পালাতে হবে আগামী দিনে মোহাম্মদ ইউনূসকে, এটাই কিন্তু আমরা কথা বললাম এবং অর্কপ্রভু সরকারের সঙ্গে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা আশা করব এই ফেস্টিভ সিজন তো বটেই, নতুন বছরে শান্ত হোক বাংলাদেশ, এবং আমরা প্রত্যেকেই যারা বাংলাদেশে যেতে ভালোবাসে কিংবা সেখানে যারা থাকেন, সবাই যেন নিশ্চিন্তে থাকেন, সব ধর্মের মানুষ নিশ্চিন্তে থাকতে পারে, এটাই আমরা আশা করব। আজকের পর্ব এ পর্যন্তই। আমরা বাংলাদেশ নিয়ে কিন্তু এরকমভাবেই পর্ব, বিভিন্ন অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ভালো থাকবেন, নমস্কার।